দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর রাত 10টার সংবাদে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি রোকসানা জয়ী, আমি মামুন উর রশিদ। শুরুতেই প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। শেষ 16 ওঠার লড়াইয়ে কাল ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ কেপ ভার্দে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে, তবু সমীহ করছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনাকে ফিফা বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন এই মাস্টার টেকটিশিয়ান। মায়ামি স্টেডিয়ামে ভোর 4টায় মুখোমুখি হবে দুই দল। যুক্তরাষ্ট্র থেকে মমিন হক আফানের ক্যামেরায় রেজওয়ানুজ্জামানের রিপোর্ট। সবার পরে অনুশীলনে নামলেন লিওনেল মেসি। ক্লাব মাঠে জাতীয় দলের জার্সিতে LM10। বিকাল নামলেও মায়ামির প্রচণ্ড গরমে কাবু সবাই, তবে আলবি সেলেস্তেদের তা ছুঁয়ে যায়নি। দিনভর প্রচণ্ড গরম, আবার এই বৃষ্টি বজ্রপাত। ম্যাচের দিনও আছে ঝড়ের পূর্বাভাস। মায়ামি স্টেডিয়ামে ঝড় তুলতে প্রস্তুত আর্জেন্টিনাও। দারুণ ছন্দে বর্তমান চ্যাম্পিয়নরা, ইনজুরি সংখ্যাও কেটে গেছে। ক্রিস্টিয়ান রোমেরো হাঁটুর ইনজুরি কাটিয়ে এক ম্যাচ পর ফিরতে প্রস্তুত, তবে কেপ ভার্দেকে নিয়ে সমীহ কোচের। তারা দারুণ দল, সত্যি বলছি আমরা অবাক হইনি। তারা এমনি এখানে আসেনি, ভালো খেলে এসেছে, তাই সম্মান তাদের প্রাপ্য। নবীন আর চ্যাম্পিয়নের লড়াই প্রথম দেখা যে কোনো ফুটবলীয় আসরে। তবে কেপ ভার্দে গ্রুপ পর্বে মাঠের পারফরমেন্সে দারুণ কিছু করে দেখালেও মাঠের বাইরে অধিনায়কের ধর্ষণ মামলা নিয়ে আলোচনায়। সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠলেও তা এড়িয়ে গেছেন কোচ ফুটবলার। তবে জীবনের সেরা ম্যাচে সেরা কিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ দৃঢ় শান্ত কোচ। আমরা শান্ত আছি, কেননা আমরা যোগ্যতা দিয়ে এখানে এসেছি। আমাদের ভয়ের কিছু নেই, হারানোরও কিছু নেই। এটা আমাদের জীবনের সেরা ম্যাচ, তাই আমরা উপভোগ করব ও সেরাটা দিব। প্রশ্ন উঠেছে বিশ্বকাপে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা কম নয়। নিজে দেখেন না, অন্যদেরও গুরুত্ব না দিতে বলেছেন। আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফলো করি না, তাই জানিও না কি হচ্ছে। সোশ্যাল মিডিয়ার ভালো অনেক দিক আছে, তবে খারাপ দিকও আছে। যে কেউ যে কোনো কিছু বলে ছড়িয়ে দিতে পারে, মুহূর্তে যা ভাইরাল হয়ে যায়। নকআউট মানেই আর্জেন্টিনার জয় জয়কার। সবশেষ 7 বছর আগে কোনো টুর্নামেন্টের নকআউটে শেষ হেরেছিল আলবি সেলেস্তে। সেটা ছিল 2019 কোপা আমেরিকা সেমিফাইনাল। আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনির 100তম ম্যাচ এটি, যেখানে মেসির সুযোগ বিশ্বকাপ গোল সংখ্যাকে আরও এগিয়ে নেয়ার। একটা অসম লড়াই কতটা আগ্রহের কেন্দ্রে থাকতে পারে তার প্রমাণ আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচ। জয়ের সম্ভাবনা ভারী থাকলেও স্রোতের মতো এই শহরে আসছে আলবি সেলেস্তে সমর্থকরা। আর পরাজয়ের সম্ভাবনা বেশি থাকলেও কেপ ভার্দেও কিন্তু লড়াইয়ের প্রতিশ্রুতি দিচ্ছে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, মায়ামি, যুক্তরাষ্ট্র। দর্শক, বিশ্বকাপ ফুটবল কভার করার জন্য এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রেজওয়ান, প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দের বিপক্ষে নকআউট পর্বে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খেলা কেমন হতে পারে, সমর্থকদের প্রত্যাশা কেমন? মামুন, ধন্যবাদ আপনাকে। খেলা কেমন হতে পারে সেটা এখন বললে একরকম, খেলা শেষে বললে আরেক রকম। খেলা শেষ শুরুতে আমরা যদি বলি যে এখন এক পেশে ম্যাচেরই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা সব বিচারেই কিন্তু শক্তির পার্থক্য কিন্তু দেখছি কেপ ভার্দের সাথে আর্জেন্টিনার। এবং আপনি জানেন যেটা অনেকটা গ্যালিভার লিলিপুটের লড়াইয়ের মতো, কিংবা অনেক অসম লড়াই যেটা বলা হয় সেরকমই হওয়ার কথা। কিন্তু কেপ ভার্দের প্রথম 3 ম্যাচের পারফরমেন্স কিন্তু আপনি দেখবেন যে দুটো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন দল স্পেন এবং উরুগুয়েকে তারা ঠেকিয়ে দিয়েছে, ড্র করেছে। এবং সব মিলে আসলে তারা এই রাউন্ড অফ 32-তে এসেছে যোগ্যতার বিচার করে। এবং গতকাল আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তিনিও বলছিলেন যে এখানে কেউ আসলে কোনো সুবিধা নিয়ে আসেনি, যোগ্যতা প্রমাণ করে এসছে এবং কেপ ভার্দেকে তারা সমীহ করছে। এবং কেপ ভার্দের যে ডিফেন্ডিং এবিলিটি সেটা কিন্তু আসলে অবিশ্বাস্য। তাদের গোলরক্ষক ভজিনিও সেটাও কিন্তু তিনি আসলে নিজেকে প্রমাণ করেছেন অন্যভাবে। তাই লড়াইটা অসম হতে পারে এরকম ভাবলেও খুব বেশি যে অসম হবে তেমন নয়, কারণ এই 32-এ যারা এসছে তারা সেরা
পারফরমেন্স করেই কিন্তু গ্রুপ পর্ব থেকে এসছে। আর দর্শক সংখ্যার আধিক্যেও কিন্তু আর্জেন্টিনার একক আধিপত্য থাকবে। পুরো কেপ ভার্দেতে যত জনসংখ্যা, আমার ধারণা তত জনসংখ্যা আজকে এই মায়ামিতে আসলে শুধু আর্জেন্টিনার সমর্থন করবে। 5,70,000 জনসংখ্যা একটা ছোট্ট দেশ কেপ ভার্দেতে, সেই জনসংখ্যার মানুষ আসলে আমার মনে হয় যে পুরো ঢাকায় একটা জায়গায় বড় পর্দায়ও খেলা দেখবে, অনেক জায়গায় এরকমও আছে যে লাখ লাখ মানুষ। সেই হিসাবে বলা যায় যে অসম লড়াই সমর্থকদের বিচারেও কিন্তু তাদের মানসিক শক্তি কিংবা প্রবল দৃঢ়তা, সেটা আমার মনে হয় যে একটা কাজে লাগবে। এবং গতকাল কেপ ভার্দের কোচ তিনি কিন্তু বলছিলেন যে এটা তাদের লাইভ অফ দ্য ম্যাচ, মানে এটা তাদের জীবনের ম্যাচ এবং তারা আসলে এই ম্যাচে টিকে থাকতে চান এবং বিশ্বকাপে তারা প্রমাণ করতে চান নিজেদেরকে এবং পরের রাউন্ডে যেতে চান। যদি সেটা হয়, সেটা হবে বিশ্বকাপের সর্বকালের সর্বসেরা অঘটন, কিন্তু সেরকমটা হওয়ার সম্ভাবনা আসলে কম। সব মিলে আমি বলতে পারি যে আর্জেন্টিনাই কিন্তু এগিয়ে থাকবে এই লড়াই এবং দলে দু একটা পরিবর্তন আসতে পারে আর্জেন্টিনার। ক্রিস্টিয়ান রোমেরো তিনি কিন্তু ফিরতে পারেন। সবচেয়ে বড় কথা যে লাউতারো মার্তিনেজ না হুলিয়ান আলভারেজ কে খেলবেন সামনের সারিতে, সেটা একটা প্রশ্ন। লিওনেল মেসি প্রথম একাদশে ফিরছেন এক ম্যাচ পর, সেটাও নিশ্চিত। মামুন, এই ছিল সবশেষ আপডেট। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের বিস্তারিত খবরাখবর আমরা জানাচ্ছিলেন আমাদেরকে সহকর্মী রেজওয়ানুজ্জামান যুক্তরাষ্ট্র থেকে। এবার অন্যান্য প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় চলছে আনুষ্ঠানিকতা। আর তেহরানের গ্র্যান্ড মুসাল্লা মসজিদে রাখা হয়েছে খামেনি ও পরিবারের নিহত অন্য সদস্যদের মরদেহ। শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও ইরানে আসা 100-ও বেশি দেশের প্রতিনিধিরা। 6 দিনের আনুষ্ঠানিকতা শেষে আগামী 9 জুলাই নিজ জন্মস্থান মাশহাদে সমাহিত করা হবে আলী খামেনিকে। শোক ও প্রতিশোধের বার্তায় আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে সমবেত লাখো ইরানি। শুক্রবার থেকে শুরু হয়েছে সর্বোচ্চ নেতার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। চলবে 9 জুলাই পর্যন্ত। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে হবে একাধিক কর্মসূচি। শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ প্রাঙ্গণে আনা হয় জাতীয় পতাকায় মোড়ানো আয়াতুল্লাহ আলী খামেনির কফিন, সাথে জ্যেষ্ঠ কন্যা, জামাতা ও 14 মাস বয়সী নাতনি, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির স্ত্রীর কফিনও, যা দেখে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় শীর্ষ নেতৃবৃন্দ সহ অন্যদের। সারা বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিরা এরই মধ্যে জড়ো হয়েছে ইরানে। তাদের অনেকেই গ্র্যান্ড মোসাল্লায় শ্রদ্ধা জানিয়েছেন আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের প্রতি। বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আরও শ্রদ্ধা জানান জামায়াত, এনসিপি, খেলাফত মজলিসের প্রতিনিধিরা। 4 ও 5 জুলাই এই গ্র্যান্ড মোসাল্লায় রাখা হবে খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ। 6 ও 7 জুলাই খামেনির মরদেহ নিয়ে একটি গণশোক মিছিল প্রদক্ষিণ করবে তেহরানের বিভিন্ন এলাকা। পরে তা রাজধানী থেকে কোম শহরের উদ্দেশ্যে যাত্রা করবে। 8 জুলাই ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে খামেনির মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে। এরপর নাজাফ ও কারবালা শহরে হবে শোকযাত্রা। সবশেষ 9 জুলাই খামেনির মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। সেদিন খামেনির নিজ জন্মস্থান মাশহাদের ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে। ইরানের কর্মকর্তাদের ধারণা, দাফন প্রক্রিয়ার অংশ হিসেবে কয়েকদিনের এই আনুষ্ঠানিকতায় 1,50,00,000 থেকে 2 কোটি মানুষ অংশ নিতে পারেন। আয়োজনকে কেন্দ্র করে তেহরানে 2,500 অ্যাম্বুলেন্স, 21টি হেলিকপ্টার, 100টি ড্রোন এবং 1000 উদ্ধারকর্মী মোতায়েন রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে 20,000 শ্রেণীকক্ষ, কয়েক ডজন হাসপাতাল এবং 5 লাখ লিটার স্যালাইন। রাজধানীর বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে। ব্যক্তিগত গাড়ি চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। খালি করা হয়েছে শহর জুড়ে 700টির বেশি পার্কিং এলাকা। শোকাহত মানুষের খাবারের জন্য 5 কোটি রুটি তৈরির পরিকল্পনাও নিয়েছে সরকার। এ কাজে তেহরানে মোতায়েন করা হয়েছে মোবাইল বেকারি। প্রশ্ন উঠছে, আলী খামেনির ছেলে মুজতবা খামেনি জনসম্মুখে আসবেন কিনা। ফেব্রুয়ারিতে একই হামলায় তিনি আহত হন বলে জানা যায়। এরপর থেকে তিনি প্রকাশ্যে আসেননি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। সর্বোচ্চ নেতার শেষ বিদায়ের আয়োজনে শাসনের দৃঢ়তার মঞ্চায়ন করতে চায় তেহরান। বিপুল জনসমাগমে দেশটি দেখাতে চায় শত্রুরা আলী খামেনিকে হত্যা করতে পারলেও ইরানিদের প্রাণে যে দেশপ্রেমের মশাল তিনি জ্বালিয়েছেন তা নেভাতে পারেনি, বরং এর তীব্রতা বেড়েছে বহুগুণ।
ক্ষমতা ৩৬ বছর তিনি ছিলেন সাধারণ ইরানিদের দেশপ্রেমে গড়া এক জ্বলন্ত প্রদীপ। মৃত্যুর পরও যে প্রদীপ জ্বলজ্বল করছে কোটি কোটি ইরানের বুকে, তাই তো তাকে শেষ শ্রদ্ধা জানাতে নেমেছে মানুষের ঢল। অশ্রুভেজা চোখে প্রিয় নেতাকে জানানো হচ্ছে বিদায়, কিন্তু শোকে চুরমার হয়ে নয়, ইস্পাত সম মনোবলে। প্রয়াত আলী খামেনির ৬ দিনব্যাপী শেষ বিদায় অনুষ্ঠানে বিপুল জনসমাগম ও বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাজনৈতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রিয় নেতার প্রতি আনুগত্য ও শত্রুদের কুটচালের উপযুক্ত জবাবই যেন দিতে চায় ইরান। অনেকের কাছে এটি শুধু একটি শোকানুষ্ঠান নয়, পশ্চিমা বিশ্বের জন্য ইরানের তরফ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় প্রতিরোধের বার্তাও। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মৃত্যুর পরও নিজেদের অবস্থান থেকে ইরানকে টলাতে পারেনি তারা। নেতৃত্বে পরিবর্তন আসলেও ইসলামী প্রজাতন্ত্রের নীতি, রাষ্ট্রীয় কাঠামো ও প্রতিরোধের ক্ষেত্রে এক চুলও ছাড় দেয়নি ইরান, বরং আগের চেয়ে আরও সংগঠিত হয়ে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া যুদ্ধের বিরুদ্ধে বজায় রেখেছে শক্ত অবস্থান। সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা সম্ভব হলেও রাষ্ট্রের আদর্শ বা রাজনৈতিক কাঠামোকে ধ্বংস করা সহজ নয়। এর দৃশ্যায়ন করতে চায় ধর্মতন্ত্রের ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা তেহরান সরকার। বোঝাতে চাই প্রশাসন, নিরাপত্তা ব্যবস্থা ও সামরিক নেতৃত্ব এখনও কার্যকর ও রাষ্ট্র পরিচালনায় কোনো শূন্যতা তৈরি হয়নি। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার মতোই এবারও বিপুল জনসমাগমের মাধ্যমে সরকারের প্রতি জনসমর্থন প্রদর্শনের চেষ্টা করছে ইরান। বিশ্লেষকদের মতে এই আয়োজন একদিকে সরকারের অভ্যন্তরীণ অবস্থানকে শক্তিশালী করবে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরবর্তী স্থায়ী সমঝোতার আলোচনায় এবং হরমুজ প্রণালীকে ঘিরে কৌশলগত অবস্থানেও প্রভাব ফেলতে পারে। রাখি জেসমিন, চ্যানেল 24। বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অগ্রগতি এবং চীনের কাছ থেকে জঙ্গি বিমান কেনার আলোচনার দিকে নিবিড়ভাবে নজর রাখছে ভারত। এছাড়া চীন, বাংলাদেশ ও মিয়ানমার মধ্যে অর্থনৈতিক করিডোর নিয়ে যে আলোচনা হয়েছে, এর সম্ভাব্য প্রভাবের উপরও চোখ আছে দিল্লির। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। I would reiterate what we have said earlier as well. প্রতিবেশী দেশগুলোর যে কোনো উন্নয়নমূলক, অর্থনৈতিক বা কৌশলগত কর্মকাণ্ড ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং এ বিষয়ে সতর্ক আছে। প্রতিবেশী অঞ্চলের এ সমস্ত ঘটনা প্রবাহের উপর নজর রাখার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপও নিয়ে থাকে। আবার উদ্বেগ বাড়াচ্ছে মশাবাহিত রোগ ডেঙ্গু। চলতি বছরের প্রথম ৬ মাসে আক্রান্ত হয়েছেন ৬,০০০ বেশি মানুষ, প্রাণ গেছে ১৮ জনের। অগাস্ট সেপ্টেম্বরে বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। আশিকিন প্রিন্সের রিপোর্ট। বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম ৬ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬,১০৪ জন, মারা গেছেন ১৮ জন। তবে গেল বছর প্রথম ৬ মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১০,২৯৬ জন, আর মৃত্যু হয়েছিল ৪২ জনের। ভাইরাস বহনকারী এডিস ইজিপ্টাই মশার কামড়েই ছড়ায় ডেঙ্গু রোগ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মত, ২৬ বছর ধরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকায় ঢাকার মানুষের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের হার্ড ইমিউনিটি। এক বছর এ ভ্যারাইটি দ্বারা, আরেক বছর আরেক ভ্যারাইটি দ্বারা, এইভাবে করতে করতে আমাদের ঢাকার অনেক লোক তারা এই ৪টা ভ্যারাইটি দ্বারা আক্রান্ত হয়ে গেছে। ঢাকায় ধীরে ধীরে হার্ড ইমিউনিটি বা গণপ্রতিরোধ একটা জন্মাচ্ছে ডেঙ্গুর বিরুদ্ধে। সুতরাং ঢাকায় আগের মতো আর ব্যাপক হারে হবে না। ঢাকায় এখন যেটা হবে, ২ ধরনের লোকের হবে। একটা হলো নতুন যারা জন্ম নিচ্ছে, এই শিশুদের মধ্যে হবে। আর ঢাকার বাইরে থেকে যদি কেউ আবার এসে বসবাস শুরু করে, তারা থাকবে। তবে এডিস মশা নিয়ে কাজ করা গবেষকদের সংখ্যা আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ভয়াবহ আকার ধারণ করতে পারে ডেঙ্গুর সংক্রমণ। ডেঙ্গু আগস্ট এবং সেপ্টেম্বরে বেশ ভয়াবহ হতে পারে বেশ কয়েকটি জেলাতে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলা, মাদারীপুর, বাগেরহাট, ময়মনসিংহ, চাঁদপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, এই কয়েকটি জেলাতে বেশ ব্যাপক আকারে ডেঙ্গু হতে পারে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণার প্রতিষ্ঠান আইইডিসিআর এর তথ্য অনুযায়ী ডেঙ্গু ভাইরাসের 4টি ধরনের মধ্যে চলতি বছর সবচেয়ে বেশি শনাক্ত হচ্ছে ডেন 3। 91% বেশি এই ধরনে আক্রান্ত, আর 8.5% ডেন 2 ধরনে আক্রান্ত। ডেন 3 বা ডেন 2 এদের কখনো কখনো দেখা গেছে যে আগে সংক্রমণ না থাকলেও প্রথমবার সংক্রমণে এরা মারাত্মক জটিলতা করে, সেই হিসেবে ডেন 3 একটু জটিল, কিন্তু এটা অনেক বেশি কিছু ফারাক নেই। ডেঙ্গু যে কোনো টাইপ দ্বারা হোক না কেন তার ঝুঁকি আছে। বিশেষজ্ঞদের মত, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু শহর নয়, এডিস মশার প্রজনন স্থল ধ্বংসে উদ্যোগ নিতে হবে গ্রাম পর্যন্ত। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।